নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত হালদার। আজকের আলোচনার বিষয় ভারত পাকিস্তান উত্তেজনার আড়ালে বেজিংয়ের ভূ রাজনৈতিক খেলা। চীন এক সুদূর প্রসারী কৌশল খেলছে, আর যার কেন্দ্রে রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। কিন্তু আসল খেলাটি কে খেলছে, ভারত আর পাকিস্তান নাকি পিছন থেকে চীন? কাশ্মীর, সীমান্ত যুদ্ধ, জঙ্গি অনুপ্রবেশ, এই বিষয়গুলো ভারত পাক সম্পর্ককে বছরের পর বছর ধরে উত্তপ্ত করে রেখেছে। চীন এই উত্তেজনাকে একটি সম্ভাব্য সুযোগ হিসাবে দেখছে। ভারত যখন পশ্চিম সীমান্তে ব্যস্ত থাকে, তখন সে পূর্ব সীমান্তে চীনের উপরে পূর্ণ মনোযোগ দিতে পারে না। এর ফলে ভারত মাল্টিফ্রন্ট থ্রেট এর মধ্যে পড়ে, যার কৌশলগত দিক থেকে একটি বড় দুর্বলতা। আপনারা সবাই জানেন 2019-20 সালে পুলওয়ামা হামলা ও গালওয়ান সংঘর্ষ প্রায় একই সময়ে ঘটে গেছে। এই দ্বিমুখী চাপে ভারতের সেনাবাহিনী বিভক্ত হয়ে পড়ে। ভারত ও পাকিস্তানের বিরোধের মূলে রয়েছে 1947 সালের দেশভাগ, জম্মু কাশ্মীরের মালিকানা এবং উগ্রপন্থী হামলা ও সীমান্ত অস্থিরতা। এগুলো এমনকি প্রাকৃতিক সমস্যা হলেও এই দ্বন্দ্ব কেবল এই দুই রাষ্ট্রের মধ্যকার নয়, এটি এখন ভূ রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন এই অস্থিরতাকে নিছক পার্শ্ববর্তী সংঘাত হিসাবে দেখছে না, তারা এটিকে একটি নিয়ন্ত্রিত সংঘর্ষ রূপ দিতে নিজের বৃহত্তর লক্ষ্য অর্জনে ব্যবহার করছে। কিভাবে চীন এই পরিস্থিতি ব্যবহার করছে আসুন জেনে নেওয়া যাক। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বা জঙ্গি হুমকি এলে ভারত পূর্ব সীমান্তে যেমন অরুণাচল, সিকিম এবং লাদাখে নজর কম দিচ্ছে। চীন তখন তার সীমান্ত কার্যকলাপ বাড়াচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করছে পাকিস্তানে, যেমন সিপিইসি প্রকল্প পাকিস্তানে বিনিয়োগ করে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার দখলে রাখছে। পাকিস্তান এই উত্তেজনার মধ্যে চীনের দিকে আরো বেশি নির্ভরশীল হচ্ছে। তাছাড়া সামরিক চাপে দ্বিপাক্ষিক স্ট্র্যাটেজি ভারতকে দুই সীমান্তে যুদ্ধের সম্ভাবনার মধ্যে রেখে টু ফ্রন্ট ওয়ার সম্ভাবনা বাড়ায়। এর ফলে ভারতের রিসোর্স ও মনোযোগ ছড়িয়ে পড়ে। এটি চীনের জন্য কৌশলগত জয়। এখন প্রশ্ন হতে পারে, ভারত পাক উত্তেজনার এই তীব্রতা বজায় রাখা চীনের কৌশলেরই কি অংশ? সেক্ষেত্রে বলবো, চীনের দৃষ্টিতে এশিয়ায় ভারতের একছত্র আধিপত্য চীনের স্বার্থের জন্য বিপজ্জনক। আর সেই কারণে চীনের লক্ষ্য হলো ভারতকে আঞ্চলিক সমস্যায় জড়িয়ে রাখা, নিজেকে শান্তির দূত বা অর্থনৈতিক নেতা হিসাবে তুলে ধরা, দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়িয়ে তোলা, আর তা কিন্তু ভারতকে সামনে রেখে। যেমন ধরুন, চীন কখনো ভারত পাকিস্তান মধ্যস্থতা করার কথা বলে, আবার কখনো কাশ্মীর বিষয়ে মন্তব্য করে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে চাপে ফেলে। এখন প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ায় চীনের লক্ষ্য কি? চীন মডেল হচ্ছে বন্দরে বিনিয়োগ, অর্থাৎ শ্রীলঙ্কা, হাম্বানটোটা, পাকিস্তানের গদর, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করা, সড়ক প্রকল্প যেমন বিআরআই বা সিপিইসি, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করা, রাজনৈতিক সহায়তা যেমন পাকিস্তানের সরকার পরিবর্তনের সময় সক্রিয় সমর্থন করা। এই সব কাজের মাধ্যমে চীন ভারত পাকিস্তান দ্বন্দ্বকে কৌশলগতভাবে নিজের পক্ষে ব্যবহার করছে। চীনের দক্ষিণ এশিয়ায় কৌশল কেবলমাত্র ভূখণ্ড বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হলো একটি গভীরভাবে শীতল ও সুপরিকল্পিত কূটনৈতিক খেলা। এই খেলায় পাকিস্তানকে চীন ব্যবহার করছে ঘুঁটির মতো, আর ভারতের উপরে চাপ বাড়াচ্ছে দ্বিমুখী সংঘর্ষ তৈরি করার মাধ্যমে। এখন প্রশ্ন উঠতেই পারে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে চীনের এবং গভীর সহযোগিতার পিছনে কি কৌশল রয়েছে। প্রথমত আপনাদের বলেছি যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর অর্থাৎ সিপিইসির যে পথ যেখান দিয়ে গেছে তা হলো ভারত দাবিকৃত জম্মু ও কাশ্মীর অর্থাৎ গিলগিট বাল্টিস্তানের উপর দিয়েই গেছে এই পথ। এতে ভারতের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ভারত বারবার জাতিসংঘে এই বিষয়টি উত্থাপন করলেও চীন তা সম্পূর্ণ উপেক্ষা করে পাকিস্তানের সাথে কাজ চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে চীন শুধু অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিচ্ছে না, কৌশলগত মিলিটারি প্রেজেন্সকেও বাড়াচ্ছে। এটি এক প্রকার সফট অ্যানেক্সেশন স্ট্র্যাটেজি, পাকিস্তানের ভূখণ্ড দখল ছাড়াই দখলের মতো প্রভাব তৈরি করা। তাছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা খাতে চীনের বিনিয়োগ। চীন পাকিস্তানকে JF-17 যুদ্ধবিমান, মিসাইল প্রযুক্তি এবং সার্ভিলেন্স ড্রোন সরবরাহ করছে। চীন পাকিস্তান
যৌথ সামরিক মহড়া স্পষ্টভাবে দেখাচ্ছে চীন শুধু অস্ত্র দিচ্ছে না, কৌশলগত সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছে। এটি কেবল অস্ত্র বিক্রির সম্পর্ক নয়, বরং ক্লায়েন্ট স্টেট মিলিটারি ইন্টিগ্রেশনও বলতে পারেন। পাকিস্তানকে একটি চীন নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করাই এর মূল লক্ষ্য। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতি চীনের সাপোর্ট। FATE অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে যেখানে পাকিস্তানকে সন্ত্রাসে অর্থ যোগানের অভিযোগে গ্রে লিস্টে রাখা হয়েছিল, তখন চীনই ছিল পাকিস্তানের সবচেয়ে জোরালো রক্ষা কবচ। UN সিকিউরিটি কাউন্সিলের কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যখন UN তুলে ধরতে চায়, তখন একমাত্র চীন এর সমর্থনে মুখ খোলে। চীন পাকিস্তানকে শুধু আঞ্চলিক সহকারী হিসাবে নয়, বরং স্ট্র্যাটেজিক প্রক্সি হিসাবে ব্যবহার করছে, যাতে ভারত সবসময় একটি আঞ্চলিক চাপের মধ্যে থাকে। এর আগে আপনারা সবাই কম বেশি জানেন যে 1962 সালে ভারতের জন্য এটি একটি করুণ অধ্যায়, যা চীনের আগ্রাসনের প্রথম স্পষ্ট রূপ। 2017 সালে ডোকলাম সংঘর্ষ, ভারত ভুটান সীমান্তে চীনের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রায় যুদ্ধ পরিস্থিতি। 2020 সালে গালওয়ানা সংঘর্ষ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্তক্ষয়ী সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহীদ, যার ফলে ভারত চীন সম্পর্ক চূড়ান্ত অবনতি ঘটে। চীন বারবার সীমান্তে উত্তেজনা তৈরি করে টেস্ট করে ভারতকে, কিভাবে ভারত এর প্রতিক্রিয়া জানায় আর তার দুর্বলতা কোথায়। কিন্তু বিষয় হলো অর্থনৈতিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক কিন্তু অবিশ্বাসের মধ্যে নির্ভরতা। ভারতের সবচেয়ে বড় আমদানি অংশীদারদের মধ্যে চীন রয়েছে শীর্ষে। স্মার্টফোন, মেডিকেল ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স ইত্যাদির ক্ষেত্রে ভারত চীনের উপরে নির্ভরশীল। গালওয়ান পরবর্তী বয়কট চীন আন্দোলন হলেও বাণিজ্যিক বাস্তবতা কিন্তু বদলায়নি। চীন এই অর্থনৈতিক নির্ভরতাকে একটি স্ট্র্যাটেজিক লেভারেজ হিসাবে ব্যবহার করে। ভারত যাতে সামরিক প্রতিক্রিয়ায় চীনকে সম্পূর্ণভাবে প্রভাবিত করতে না পারে, সেই জন্য চীন ভারতকে অর্থনৈতিকভাবে বাধ্য করে রাখে। অন্যদিকে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ তো রয়েছে। চীন আন্তর্জাতিক মঞ্চে ভারতের উন্নয়নশীল দেশ তকমা মুছে দিয়ে ক্লাইমেট বার্ডেন চাপিয়ে দিতে চায়। UN সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতা করে। এটি একটি কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি, ভারতের আঞ্চলিক ও বৈশ্বিক নেতৃত্বের চেষ্টা যাতে থেমে থাকে, সেজন্য চীন কাঠামোগত বাধা তৈরি করে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে, চীন তাহলে কি চায়? চীনের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট। প্রথমত, পাকিস্তানকে নিজের ভূ রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা। দ্বিতীয়ত, ভারতের উপরে বহুমুখী চাপ তৈরি করা, সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক। এবং তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় একমাত্র নেতৃত্বদাতার শক্তি হয়ে ওঠা। এই দ্বিমুখী সম্পর্ক কৌশল হলো এক প্রকারের ফ্রক অ্যান্ড ট্র্যাপ ডক্ট্রিন, যেখানে ভারতকে দুই দিক থেকে চেপে ধরে চলতে বাধ্য করা হয়। বলতে পারেন চীনের এটি দীর্ঘমেয়াদী খেলা, অর্থাৎ প্লেইং দ্য লং গেম। চীন কোনো তড়িঘড়ি সিদ্ধান্তে বিশ্বাস করে না, বরং ধাপে ধাপে বহু বছর ধরে একটি সুগভীর ও সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করে চলছে। এটি একটি বহু স্তর বিশিষ্ট জিও স্ট্র্যাটেজিক ডক্ট্রিন, যা মূলত 20 থেকে 30 বছরের জন্য পরিকল্পিত। ধীরে ধীরে প্রভাব কিভাবে তৈরি করছে, প্রথমত বলে রাখি, BRI অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ 2013 সালে শি জিনপিং ঘোষিত এই প্রকল্পের উদ্দেশ্য ছিল চীন কেন্দ্রিক একটি বৈষয়িক অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলা। এটি প্রায় 150টিরও বেশি দেশ জুড়ে বিস্তৃত, যার মধ্যে দক্ষিণ এশিয়ারও অনেক অংশ রয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ এই সমস্ত দেশের মধ্যে দিয়ে এই রোড থাকবে। দ্বিতীয়ত, CPEC চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এটি BRI এর সবচেয়ে কৌশলগত অংশ, প্রায় $60 মিলিয়ন প্রকল্প, যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে গদর বন্দরে পৌঁছাবে। এটি শুধুই অর্থনৈতিক প্রকল্প নয়, এটি সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও চ্যালেঞ্জ জানায় ভারতের জন্য। গদর বন্দর চীনের জন্য একমাত্র ওয়ার্ম ওয়াটার অ্যাক্সেস, যার অর্থ চীন সমুদ্রের উপরে পশ্চিম দিক দিয়েও প্রবেশ করতে পারে ভারত মহাসাগরে, ভারতের উপরে নির্ভর না করে। চীন অর্থনৈতিক প্রকল্পের মোড়কে নতুন ঋণ ঔপনিবেশিকতার যে কৌশল তৈরি করছে, অর্থাৎ
ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, যাতে দেশগুলো চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর তার বাস্তব উদাহরণ। সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং স্ট্রিং অফ পালস কৌশল নিয়েছে কিন্তু চীন, আর তার নিদর্শন হলো ভারত মহাসাগরে চীনা সাবমেরিন ও নৌবহর। ভারত মহাসাগরে চীনের পর্যবেক্ষণ জাহাজ, গোয়েন্দা সাবমেরিন ও যুদ্ধজাহাজ প্রায়শই দেখা যাচ্ছে। 2019 থেকে 25-এর মধ্যে চীন অন্তত 8 বার গোপনে সাবমেরিন পাঠিয়েছে ভারত সাগরে, ভারতীয় নৌসেনার নজরদারি উপেক্ষা করে। স্ট্রিং অফ পালস এই বিষয়টি অবশ্যই জানা দরকার। চীন দক্ষিণ এশিয়ার চারপাশে বন্দর ও সামরিক সুবিধা তৈরি করে ভারতকে ঘিরে ফেলতে চাইছে, ঠিক যেমনভাবে হাম্বানটোটা বন্দর শ্রীলঙ্কাতে 99 বছর লিজ নিয়েছে চীন। পাকিস্তানের গদর সিপিইসি সমুদ্রের প্রবেশদ্বার। চিটাগং বাংলাদেশ চীনা ফান্ডের প্রকল্প। মালদ্বীপ এবং মায়ানমারে রাডার এবং সামুদ্রিক স্টেশন নির্মাণ করছে। তাহলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে চীন এখানে সমুদ্র ঘেরা ঘুঁটি খেলছে। ভারতের নৌ পরিসর ও প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়ার কৌশল করছে। এটি কেবল সামরিক উপস্থিতি নয়, এটি একটি ঘিরে রাখা কৌশল এবং পাশাপাশি রাজনৈতিক মঞ্চে নিয়ন্ত্রণ রাখা, ভারতের ভাবমূর্তি বিপন্ন করাই কিন্তু চীনের মূল উদ্দেশ্য। যেমন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ও আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধী অবস্থান। চীন বারবার ভারতের স্থায়ী সদস্য পদকে ভেটো প্রয়োগ করছে। পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণাকে চীন বারবার বাধা দিচ্ছে, যেমন মাসুদ আজাহার ইস্যুতে। বিশ্ব মিডিয়ায় ভারতের ভাবমূর্তি নিয়ন্ত্রণ করছে। চীন পশ্চিমা মিডিয়ায় ভারতের বিরুদ্ধে একটি আগ্রাসী হিন্দু রাষ্ট্র বা হিউম্যান রাইটস ভায়োলেটর হিসাবে এই ইমেজ তৈরি করতে চাইছে। একাধিক সফট ডিসইনফরমেশন ক্যাম্পেইনিং বা ন্যারেটিভ ওয়ার চালাচ্ছে ভারতের বিরুদ্ধে। কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে প্রচার করছে। নর্থ ইস্ট বিচ্ছিন্নতাবাদ ইস্যুতে সেফ হেভেন ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে এটি কেবল তত্ত্বযুদ্ধ নয়, অর্থাৎ ন্যারেটিভ ডোমিনেন্স ওয়ারফেয়ার নয়। চীন বুঝে গেছে 21 শতাব্দীতে যুদ্ধ বিজয় মানেই মন জয় করা, আর এই মন জয় করতে গেলে তত্ত্ব, মিডিয়া, কূটনীতির উপরে নিয়ন্ত্রণ থাকতে হবে। তাহলে এখন কি উপায় হতে পারে? সেক্ষেত্রে বলবো যে চীনের ইকোনমিক ট্র্যাপের মধ্যে না পড়ে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই প্রকল্পের অনেক দেশকে ঋণের দাসত্বে ফেলে দিয়েছে, যেমন শ্রীলঙ্কা তার ক্লাসিক উদাহরণ। ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে চীনের বিনিয়োগ চলছে, এগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। চীনের সস্তা পণ্য ভারতীয় এমএসএমই খাতকে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত করছে, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো ভূ রাজনৈতিক স্বাধীনতা সম্ভব নয়। ভারতকে গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিয়ে চীনের বিকল্প হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি ইনফরমেশন ওয়ারফেয়ার অর্থাৎ তথ্যযুদ্ধের বিষয়ে ভারতকে আরও বেশি এগিয়ে থাকতে হবে, অর্থাৎ ভারতের নিজের তথ্য মাধ্যমকে আরও বেশি তীক্ষ্ণ করতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমেসির উপরে জোর দিতে হবে। সেই সাথে ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যে কোয়াড এখন চীনের মোকাবিলায় মূল মঞ্চ হতে পারে। ভারত মালাবার নৌ মহড়ায় অংশ নিচ্ছে, যা ইন্দো স্পেসিফিকে ভারসাম্য গড়ছে। ভারত অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে কৌশলগত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। চীনের সঙ্গে হৃদয় দিয়ে বন্ধুত্ব নয়, স্বার্থ দিয়ে বন্ধন গড়ে ভারতের উচিত ট্রাস্ট বেসড অ্যালায়েন্স তৈরি করা। কেবল সামরিক নয়, টেকনোলজি, ট্রেড এবং ট্রাস্ট, এই তিনটির উপরে ভিত্তি করে জোট তৈরি করা। আপনাদের বলবো যে 21 শতকের যুদ্ধ শুধু বুলেট দিয়ে নয়, বাইট অ্যান্ড বোট দিয়ে তৈরি হয়। চীন ইতিমধ্যে এআই সেনা, হাইপারসনিক মিসাইল, ড্রোন, স্বচালিত অস্ত্র ব্যবহার করছে। ভারত ডিআরডিও, ইসরো, হালকে উন্নত করলেও তা পশ্চিমের মানের থেকে কিছুটা পিছিয়ে। ভবিষ্যতে যুদ্ধ হবে হাইব্রিড যুদ্ধ, সাইবার হামলা, উপগ্রহ ধ্বংস, যোগাযোগ বিচ্ছিন্ন করা। ভারতকে সাইবার ডিটোরিয়েন্স ডক্ট্রিন গড়তে হবে। চাবাহার বন্দরে ভারত, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার যে পণ্য পাঠানোর যে করিডর তা গড়ে তুলতে হবে, যা সিপিইসি অর্থাৎ পাকিস্তানকে বাইপাস করতে পারবে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের মাধ্যমে রাশিয়া পর্যন্ত রুট তৈরি হচ্ছে, যা
ভারতীয় অর্থনীতিকে আরও বেশি সুগঠিত করবে। বাণিজ্য পথ হলো আধিপত্যের ভিত্তি। চীন যেমন বন্দর কিনে নেটওয়ার্ক গড়ছে, ভারতকেও ব্লু ইকোনমিক ডক্ট্রিনে অংশগ্রহণ করতে হবে। নৌ বাণিজ্য ও কৌশল একসাথে ব্যবহার করতে হবে। চীন আঞ্চলিক সংঘর্ষকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ভারত পাক উত্তেজনা চীনকে দখলদারি, বিনিয়োগ এবং প্রভাব বিস্তারে সাহায্য করছে। কিন্তু ভারত যদি শুধু প্রতিক্রিয়াশীল অর্থাৎ রিঅ্যাক্টিভ থাকে তাহলে খেলাতে হেরে যাবে। ভারতের কি করা উচিত? নিজস্ব গ্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করা। দ্বিতীয়ত, টেক, ট্রেড এবং ট্রাস্ট ভিত্তিক জোট তৈরি করা এবং ন্যারেটিভ বিল্ডিং দিয়ে বিশ্বকে নিজের অবস্থান বোঝানো। সর্বশেষ বলবো, ভারত যদি সত্যি বিশ্ব নেতা হতে চায় তাহলে চীনকে হারাতে হলে তার মতো লম্বা খেলা খেলতে হবে, কিন্তু ন্যায়ের পথে এবং উদার নীতির ভিত্তিতে। আপনি কি মনে করেন চীন লম্বা খেলাতে কি সফল হবে, নাকি ভারত প্রতিফলিত হয়ে উঠবে বিশ্বের দরবারে একটি বড় শক্তি রূপে? কমেন্টসে আপনার যুক্তিপূর্ণ মতামত দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। সচেতনতা অবশ্যই তৈরি করুন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে। আমি ডক্টর সুব্রত। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সতর্ক থাকুন, তথ্যভিত্তিক থাকুন। নমস্কার, জয় হিন্দ।